হাই, গুড ইভিনিং। আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। হ্যাঁ, আমার কাছে প্রচুর মেসেজ এসছে যে কেন আমি দিতে পারিনি, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আমি একটু ব্যস্ত ছিলাম দুদিন, তাই দিতে পারিনি। তো আজকে একটা দুর্ধর্ষ টপিক, তোমাদেরই রিকোয়েস্টে বারবার আমার কাছে রিকোয়েস্ট আসছে রিলেশনশিপ নিয়ে ভিডিও বানানোর। বাট আমি একটাই কথা সবাইকে বলবো, রিলেশনশিপ ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, কিন্তু রিলেশনশিপই আমাদের জীবনের সব কিছু নয়। আমি চেষ্টা করি মোটিভেশনাল কিছু ভিডিও বানাতে যেগুলো ডে টু ডে লাইফে তোমাদেরকে মোটিভেট করবে। বাট স্টিল যেহেতু আমার কাছে বারবারই রিকোয়েস্ট আসছে ভিডিওস উইথ রিলেশনশিপ, তো আমি বানিয়েছি। কিছুদিন আগে একটা ফ্যাটাল রিলেশনশিপ নিয়ে আমি ভিডিও দিয়েছি এবং আজকেও আমি আর একটা ভিডিও দেব রিলেশনশিপে চিটিং। এটা একটা ভীষণ বিশাল বড় টপিক, চিটিং। ঠিক আছে, তো চিটিং কী ব্যাপারটা, চিটিং কী এবং চিটিং কিভাবে হয়। আমাদের সেলফ গ্র্যাটিফিকেশান, জাস্ট আমি একটা সংজ্ঞা হিসেবে বলছি, সেলফ গ্র্যাটিফিকেশান যখন, আমি দুটোকেই ক্ল্যারিফাই করছি। সেলফ গ্র্যাটিফিকেশান যেটাকে আমরা বলি সেলফ সন্তুষ্টি, আত্মসন্তুষ্টি, সেটা যখন এক্সিড করে যায়, মানে বেড়ে যায়, rather than the feeling to be in a relationship, মানে ইনভলভমেন্ট ইন দ্য রিলেশনশিপ, তার থেকে যখন সেলফ গ্র্যাটিফিকেশানটা বেড়ে যায়, তখন আমরা রিলেশনশিপে একটা চিটিং বা ক্রাইসিসের সম্মুখীন হই। ঠিক আছে, রিলেশনশিপে আত্মসন্তুষ্টি, তোমরা যারা আমার প্লেজার ভার্সেস পিস এই ভিডিওটা দেখোনি, কাইন্ডলি আমি তাদেরকে বলবো যে তোমরা ওটা আগে দেখে নাও, দেন তোমরা এটাকে বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। দেখো, আমাদের এখানে অনেক ধরনের পার্সন আছে আমাদের সোসাইটিতে, ঠিক আছে, আমাদের প্রত্যেককে নিয়ে আমাদেরকে ডিল করতে হয়, ফাইন। তো প্রত্যেকের মেন্টাল সেট আপ বা ফ্যামিলি কালচার এগুলো তো এক নয়। তো এর ওপরে রিলেশনশিপের বেস বা ক্রাইটেরিয়াগুলো ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, রিলেশনশিপে ক্রাইসিস বা ক্রাইটেরিয়া বা চিটিং এই জায়গাটা তৈরি হয়, এটা মানুষের পার্সোনালিটি ট্রেটের মধ্যে থেকে আসে এবং সেই পার্সোনালিটিটা বিল্ড আপ হয় তাদের ছোটোবেলার থেকে। এটা কিন্তু এরকম নয় যে আমাদের যেরকম কতগুলো সোসাইটাল ফিডিং আছে না, সেই ফিডিংগুলো আমাদের মস্তিষ্কে ভরে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু নয়। আমি যেটা বললাম যে সেলফ গ্র্যাটিফিকেশান যখন আমার রিলেশনাল ইনভলভমেন্টের থেকে বেশি হয়ে যায়, তখনই আমার রিলেশনশিপে চিটিং নামক ব্যবস্থাটা উৎপন্ন হয়। এবার সেলফ গ্র্যাটিফিকেশান ব্যাপারটা কি তোমরা কেউই জানো না, আমি জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি। সেলফ গ্র্যাটিফিকেশান হচ্ছে আমাদের আত্মসন্তুষ্টি, যেটা আমি প্লেজারে বলেছি। যেমন সে সাপোজ তোমার আত্মসন্তুষ্টি, যেমন তোমার একটা চকলেট দেখলে তুমি খেতে ইচ্ছে হলো, তুমি একটা ম্যাগনাম আইসক্রিম দেখলে খেতে ইচ্ছে হলো। এবার তুমি সেই যদি অ্যাজমার পেশেন্ট হও বা অ্যালার্জিক টু চকলেট হও, তখন তুমি কি করবে, তোমার মধ্যে একটা ডিসিশন মেকিং জায়গা আসবে, তো যে আমি চকলেটটা খাবো কি না, কারণ খেলেই আমার আবার অ্যালার্জি হবে, আমার আবার কিছু হ্যাজার্ডস আছে, শারীরিক হ্যাজার্ড মানেই মানসিক হ্যাজার্ড, সেগুলো রয়েছে, তো আমি চকলেটটা খাবো কি না, তখন তোমার এই জায়গাটা আসবে। ঠিক আছে, যে চকলেটটা আমার খাওয়া উচিত কি না। তো এরকমই রিলেশনশিপে একটা জায়গা, এরকম কিছু কিছু জায়গা কিছু কিছু সময় আসে যখন কোনো একটা মানুষকে একটা ডিসিশন নিতে হয়, সেই ডিসিশনটা যদি তার সেলফ সন্তুষ্টির দিকে বেশি ঝুঁকে যায়, তাহলে পরে সেই মানুষটা তখন রিলেশনশিপে চিট করতে বাধ্য। যেমন আমার আত্মসন্তুষ্টি, আমার অনেকেই আছে এখানে, প্রচুর ছেলে মেয়ে আছে যারা একজন মানুষের তুষ্ট নয়, তারা কনস্ট্যান্ট রিলেশনশিপ বদল করতে থাকে। তো তাদের কি ওই যে একটা মানুষের তুষ্টি, মানে একটা রিলেশনশিপ কখন মানে সাস্টেন করে, যখন তার মধ্যে ট্রাস্ট থাকে। তো ট্রাস্ট ব্যাপারটা কি, এই সেলফ গ্র্যাটিফিকেশানটাকে পাত্তা না দিয়ে রিলেশনশিপে ইনভলভমেন্টের জায়গাটা বাড়ানোই হচ্ছে ট্রাস্ট। রিলেশনাল ইনভলভমেন্টে খুশি থাকাটা, সেটাই হচ্ছে রিলেশনশিপে ট্রাস্ট। আমার একটা রিলেশনশিপ আছে, আমি কমিটেড টু দ্যাট রিলেশনশিপ, সো আই ডোন্ট নিড এনিবডি এলস, দ্যাট ইজ কল্ড ইনভলভমেন্ট ইন দ্য রিলেশনশিপ। সেই ইনভলভমেন্টটা যখন ট্রাস্ট বা ইনভলভমেন্টটা যখন সেলফ গ্র্যাটিফিকেশনের কাছে হেরে যায়, মানে কি, আমার আজকে এই মেয়েটাকে বাসে দেখলাম, আমি একটা মেয়ে, তাকে আমার গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, আমি কি করব? কেন করব না? কারণ আমার সেলফ কন্ট্রোল ওখানে আমাকে ডমিনেট করবে। কিন্তু এরকম অনেকেই আছে, কারণ মলেস্টেশন তো আমাদের সোসাইটির একটা খুব পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে ইদানিং ক্ষেত্রে। তো সেক্ষেত্রে
তাদের কি হয়, তাদের সেলফ গ্র্যাটিফিকেশান তাদের ডমিনেট করে, মানে আমার আত্মসন্তুষ্টি, অ্যাট এনি কস্ট আমার আত্মসন্তুষ্টি চাই। প্লেজার, অলওয়েজ আই এম লাভিং গুড ফুড, আই এম লাভিং গুড পার্সনস বিসাইড মি, কম কাজ করব, দিজ আর অল প্লেজার অফ লাইফ। এবং সেই প্লেজারে যারা খুব বেশি তুষ্ট বা খুশি, র্যাদার দ্যান আমি একটা রিলেশনশিপে ইনভলভড, আমি একটা রিলেশনশিপে খুশি, আমি ওই মানুষটার সাথে থাকতে পারছি 5 মিনিট তাতেই আমি খুশি, এই ধরনের মানসিকতা যাদের থাকে তাদের রিলেশনশিপে কোনোদিন কোনো ট্রাস্ট ইস্যু বা চিটিং এগুলো আসে না। কারণ ট্রাস্টের ভিতটাই বেসড হয়ে থাকে হচ্ছে সেলফ গ্র্যাটিফিকেশান এবং ইনভলভমেন্টের মধ্যে দাঁড়িপাল্লার মাঝখানে হচ্ছে ট্রাস্ট ঝুলে থাকে। যদি দাঁড়িপাল্লার সেলফ গ্র্যাটিফিকেশানের দিকে হেলে গেল তাহলে পরে ট্রাস্ট হেরে গেল, আর দাঁড়িপাল্লা যদি সেলফ গ্র্যাটিফিকেশান ছেড়ে ইনভলভমেন্টের দিকে হেলে গেল তাহলে পরে আমার ট্রাস্ট জিতে গেল। জাস্ট এটাই রিলেশনশিপের ট্রাস্ট এবং এটাই রিলেশনশিপে চিটিংয়ের কারণ। আত্মসন্তুষ্টি, কার কোথায় যে আত্মসন্তুষ্টি সেটা তো বোঝা খুব মুশকিল না। যখন একটা পার্সনের সাথে কোনো একটা রিলেশনশিপে কেউ জড়াচ্ছে তখন তার সেই মানুষটার আত্মসন্তুষ্টি কোথায় সেটা তো তার পক্ষে জানা সম্ভব নয়। এবার কিছুদিন মেশার পরেই সেই মেয়েটাকে তার বোরিং লাগতে শুরু করলো, কি সেই ছেলেটাকে তার বোরিং লাগতে শুরু করলো। বা এরকম অনেক কাপলও আছে যাদের বিয়ের 10, 12, 13 বছর পরেও তাদের একের অপরকে বোরিং লাগতে শুরু করলো। সো সেলফ গ্র্যাটিফিকেশান এখানে জিতে যাচ্ছে এবং সেলফ ইনভলভমেন্ট হেরে যাচ্ছে। দে আর নট দ্যাট মাচ হ্যাপি উইথ দ্যাট রিলেশনশিপ। তো এটা ডিপেন্ড করে হচ্ছে ইনভলভমেন্ট আমার কতটা, আমি কতটা রিলেশনশিপের দায়িত্ব নিতে সক্ষম, আমি কতটা রিলেশনশিপটাকে মেনটেন করতে সক্ষম, আমি কতটা হ্যাপি উইথ দ্যাট রিলেশনশিপ। এই সমস্ত ক্রাইটেরিয়ার ওপরে এই ইনভলভমেন্ট ব্যাপারটা ডিপেন্ড করে। অনেকে আছে জাস্ট আমি রিলেশনশিপে আছি, ওই মানুষটাকে আমি কোনোভাবে হারাতে চাই না, তাদের ইনভলভমেন্ট অনেক বেশি রাদার দ্যান সেলফ গ্র্যাটিফিকেশান। তাদের কাছে কিচ্ছু যায় আসে না যদি মানুষটা 10 বছর প্যারালাইজড হয়ে পড়ে থাকে। আমি ওই রিলেশনশিপে আমি বলেছি, ওই ফ্যাটাল রিলেশনশিপ যেটা আমি দিয়েছিলাম ওই ভিডিওটাও তোমরা দেখো। আমি এরকম একজন মহিলাকে পার্সোনালি জানি যার 17 বছর ধরে হাজব্যান্ড যার প্যারালাইজড হয়ে পড়েছিল, অ্যান্ড শি ওয়াজ অনলি সার্ভিং আর হাজব্যান্ড, তাতেই সে খুশি ছিল। তার ইনভলভমেন্ট রিলেশনশিপে কতখানি হাই তোমরা যারা দেখছো হয়তো বুঝতে পারছো আমি কার কথা বলছি। অনেকেই হয়তো আমাকে পার্সোনালি চেনো যারা বুঝতে পারছো। এবং তার ছেলে ঠিক তার বিপরীত। তার ছেলে একটা রিলেশনশিপে 13 বছর 14 বছর থাকার পরে সেই রিলেশনশিপে চিটিং করেছে, সেটাও আমার নিজের চোখে দেখা। তো তার সেখানে যে আমি ফ্যামিলি ক্রাইটেরিয়াটাকেও আনবো সেটাও আনতে পারছি না, কারণ এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার। তো এই যে আমাদের রিলেশনশিপের ট্রাস্টের বন্ডিংটা তৈরি হয় সেটাই হচ্ছে গ্র্যাটিফিকেশান এবং ইনভলভমেন্টের মাঝামাঝি দাঁড়িয়ে থাকে ট্রাস্ট, বিশ্বাস। যদি গ্র্যাটিফিকেশান বেড়ে যায়, আমার সেলফ সন্তুষ্টি আত্মসন্তুষ্টিটাই আমার কাছে সব, ট্রাস্ট নেই সেই রিলেশনশিপে। অ্যান্ড ডোন্ট গো উইথ দ্যাট পার্সন যার কাছে আত্মসন্তুষ্টিটাই বেশি। কাদের ক্ষেত্রে বেশি হয় এবার আমি আসবো, সেলফ ফিশ যারা নিজেদেরকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত, যারা শুধু জীবনে নিতেই শিখেছে, দিতে কিছু শেখেনি, সেই ধরনের নিজের আত্মসন্তুষ্টি নিজেকে ছাড়া যারা আর কিচ্ছু জানে না, এই ধরনের পার্সনের মধ্যে সেলফ গ্র্যাটিফিকেশান বা আত্মসন্তুষ্টির ব্যাপারটা ভীষণভাবে প্রাধান্য পায়, প্রচণ্ড বেশিভাবে প্রাধান্য পায়। তারা শুধুমাত্র মানে নিতে জানে, তারা কিছু দিতে জানে না। রিলেশনশিপে দে আর নট দ্য গিভার, দে আর অনলি দ্য টেকার। সেই ক্ষেত্রে রিলেশনশিপে ক্রাইসিস টুডে অর টুমরো আসতে বাধ্য। তো এই যে আত্মসন্তুষ্টি এবং মানে অ্যাটাচমেন্ট, বন্ডিং, only you are feeling bonded with that person, you are feeling blessed to be with that person,
এই যে ফিলিংটা না, এই ফিলিংটা যদি রিলেশনশিপে বেশি থাকে ফ্রম বোথ দ্য পার্টিস, কোনোদিন সেই রিলেশনশিপে ট্রাস্ট ইস্যু অন্তত আসবে না, বা টক্সিক পজিশন বা মোমেন্টস আসবে না। এই জায়গাটা খুব ভালো করে বোঝার। এবার এই ট্রাস্ট ইস্যু যখন আসছে, সেলফিশ একটা রিজন হলো, আরেকটা রিজন হচ্ছে আপব্রিঙ্গিং, ফ্যামিলির আপব্রিঙ্গিং। ফ্যামিলির আপব্রিঙ্গিং কীরকম, একজন, আরেকটা হচ্ছে ফ্যামিলির এনভায়রনমেন্ট। এবার ফার্স্ট আমি এনভায়রনমেন্টে আসি। আপব্রিঙ্গিংয়ে তো অবভিয়াসলি বাবা মা একটা সেলফ কন্ট্রোল, সেলফ ডিপার্টমেন্ট শেখাবে, আমি ধীরে ধীরে ম্যাচিওর্ড হব। যেরকম আমার সে সাপোজ একজনের সুগার আছে, তার একটা চকলেট দেখে খুব খেতে ইচ্ছে করলো, সে ম্যাচিওর পারসন, সে তার বয়স হয় সে সাপোজ 50, তার সুগার আছে, তার চকলেট দেখে খেতে ইচ্ছে করলো, তো সে কি চকলেটটা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে? তখন তার মধ্যে একটা ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া তৈরি হবে, সেই একটা জায়গা আসবে যে আমি কি চকলেটটা খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছে। খেতে ইচ্ছেটা কি? প্লেজার। খেতে ইচ্ছেটা হচ্ছে প্লেজার, খাবার ইচ্ছে যেটা, সেটা হচ্ছে তার প্লেজার বা সেলফ গ্র্যাটিফিকেশন। সে খেলে সন্তুষ্ট হবে, সেলফ গ্র্যাটিফিকেশন অ্যান্ড প্লেজার। এবার সে খাবে কি না, কারণ অন্যদিকে তার সুগার রয়েছে, এবার খেলেই তার সুগার বেড়ে যাবে, তার নানা রকমের হ্যাজার্ডস। সে তখন চিন্তা করবে যে আমি কি আমার সেলফ গ্র্যাটিফিকেশনকে স্যাক্রিফাইস করব, নাকি আমি একটা হ্যাজার্ডকে ডেকে নিয়ে আসবো সেলফ গ্র্যাটিফিকেশনকে গুরুত্ব দিতে গিয়ে। আমার সেটা হচ্ছে ম্যাচিওরিটির সাথে মানুষের ডেভেলপ করে, যে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে, আমার অসুখ আছে, আমি জানি ওই জিনিসটা খেলে আমার অসুখ হবে, তো আমি সেটা খাবো কি না। তো খাবো কি না মানে, যদি আমি খেয়ে ফেললাম, আমি আমার আত্মসন্তুষ্টিকে প্রাধান্য দিলাম, হোয়ারাজ আমি আমার লাইফে হ্যাজার্ড ডেকে আনলাম, কারণ ওটা খাওয়া মানেই আমি জানি আমার অসুখ করবে। তো হ্যাজার্ডটাকে আমি কেয়ার করলাম না, আমি আত্মসন্তুষ্টিতেই সেই মুহূর্তে ডুব দিলাম, অ্যান্ড আমি সেই প্লেজারটা পেলাম খেয়ে। এটা হচ্ছে সেলফ গ্র্যাটিফিকেশন, এবং এটা কিছুটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যামিলির আপব্রিঙ্গিংয়ের উপরে। সেলফ কন্ট্রোল, সেটা ফ্যামিলি অনেকটা, প্যারেন্টসরা বাচ্চার মধ্যে ইনপুট করে সেলফ কন্ট্রোল। এই জিনিসটা তো একদিনে আসে না, সেলফ কন্ট্রোল মানুষকে ধীরে 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 দিতে হয়, ইনপুট দিতে হয় সেলফ কন্ট্রোল, এবং তার সঙ্গে তার ম্যাচিওরিটি থাকে। আমি এই যে বললাম, একটা পাবলিক প্লেসে আমার একটা মেয়েকে জড়িয়ে ধরতে ইচ্ছা হলো, আমি কি ধরবো কোনো দিন? কেন ধরবো না? আমার এখানে সেলফ কন্ট্রোল আমাকে ডমিনেট করবে, আমার সেলফ গ্র্যাটিফিকেশনের হেরে যাবে, আমার সেলফ কন্ট্রোল জায়গাটাকে ডমিনেট করবে, আমি পিছিয়ে আসবো, আমি কখনো করবো না। সেই ঠিক সেরকম চিটিংই, সেলফ কন্ট্রোল যদি ডমিনেট করে, যে আমার গ্র্যাটিফিকেশানকে আমি ডমিনেট করছে, মানে সেলফ কন্ট্রোলের জায়গায় গ্র্যাটিফিকেশান ডমিনেট করছে, আমার আত্মসন্তুষ্টি ডমিনেট করছে, আমি চিটিং করে বেরিয়ে যাব, কারণ আমার 5টা মেয়ের সঙ্গে মিশে আমি প্লেজার পাচ্ছি। অফকোর্স এনিওয়ান ক্যান গেট প্লেজার। আজকে আমার একটা প্রেমিকা, কাল আমার আরেকটা প্রেমিকা, পরশুদিন আমার আরেকটা প্রেমিকা, এনিওয়ান ক্যান গেট প্লেজার। এটা খুব নর্মাল, দিস ইজ ভেরি নর্মাল। কিন্তু আমার ওই মানুষটার সাথে থেকে আনন্দ, হ্যাপিনেস, কোয়াইট হ্যাপিনেস, আমি ফিল করি আই এম ব্লেসড উইথ দ্যাট পারসন, এইটা হচ্ছে রিলেশনে ইনভলভমেন্ট। এটা নিকটত্ব, দূরস্থ, ডিস্ট্যান্স রিলেশনশিপ, কিচ্ছুকে এগুলো কিল করতে পারে না। নাথিং ক্যান ডিফিট দিস সিচুয়েশন। এই যে ফিলিংটা না, আই এম ফিলিং ব্লেসড উইথ দ্যাট পারসন, এই যে ইনভলভমেন্টটা, সেটা যদি আমার থেকে আমার পারসন 1000 মাইল দূরেও থাকে, স্টিল দ্য রিলেশনশিপ উইল কন্টিনিউ, বিকজ বোথ আর ফিলিং ব্লেসড উইথ ইচ আদার, দ্যাট ইজ দেয়ার ইনভলভমেন্ট। এখানে না গ্র্যাটিফিকেশনের কোনো জায়গাই নেই, এবং এখানে রিলেশনশিপে ক্রাইটেরিয়া, চিটিং, টক্সিক মোমেন্ট এগুলো আসবেই না। তো আমার সেলফ ডমিনেশন একদিক দিয়ে আমার গ্র্যাটিফিকেশনকে, মানে গ্র্যাটিফিকেশন যেটা আমার আত্মসন্তুষ্টি, সেটাকে কি সেলফ কন্ট্রোল সেটাকে ডমিনেট করবে, সেই জায়গাটা সেলফ কন্ট্রোল আমাকে করতে দেবে না। একটা হচ্ছে সেই সেলফ কন্ট্রোলটা কিভাবে ডেভেলপ হয়, সেই কন্ট্রোলটা আসে হচ্ছে পারিবারিক আপব্রিঙ্গিং থেকে। বাবা মা অবভিয়াসলি ছেলে মেয়ের মধ্যে সেই সেলফ কন্ট্রোলটা ঢুকিয়ে দেবে। আর আসে হচ্ছে আর একটা ফ্যামিলির, মানে আপব্রিঙ্গিং ছাড়াও ফ্যামিলির কন্ডিশনের ওপর এই সেলফ কন্ট্রোলটা ভীষণভাবে ডিপেন্ড করে। একটা পার্সন যদি খুব পুয়ার ফ্যামিলি থেকে আসে, সে তো জানেই না যে, মানে সে তো সবসময় দেখে এসছে যে কীভাবে হাউ টু টেক, সে তো দেওয়ার কথা জানেই না।
পুয়ার পার্সন, সেলফিশ পার্সন, এদের মধ্যে এই আত্মসন্তুষ্টি বোধটা ভীষণ বেশিভাবে থাকে। যারা খুব রেচেড কন্ডিশনের থেকে আসে, আমি কাউকে অপমান করছি না, এরকমও প্রচুর মানুষ আছেন যারা রেচেড কন্ডিশন থেকে মানে উঠে এসছেন, কিন্তু তাদের মধ্যে সেলফ কন্ট্রোল অনেক বেশি এবং তাদের মধ্যে তাদের ফ্যামিলির আপব্রিঙ্গিং প্রচণ্ড ভালো, যার জন্য তাদের মধ্যে শুধুমাত্র দে আর ইউনিভার্সাল গিভার, তারা কখনো টেকার নয়। এরকম প্রচুর ইনস্ট্যান্স আছে। কিন্তু জেনারেল সার্ভেতে দেখা গেছে যে রেচেড পার্সন বা পুয়ার পার্সন, আমি কাউকে অপমান করছি না, আমি জাস্ট আমার একটা ভার্সন বলছি, যে এটা একটা স্টাডিজে দেখা গেছে যে পুয়ার পার্সনদের মধ্যে বা সেলফিশ পার্সন যারা, তাদের মধ্যেই আত্মসন্তুষ্টি বোধটা ভীষণ বেশি পরিমাণে থাকে। তারা তার জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করে দিতে রাজি হয়। কিন্তু আত্মসন্তুষ্টির কাছে যখন আমি আমার ইনভলভমেন্টকে স্যাক্রিফাইস করব না, তখনই হচ্ছে আমি অ্যাকচুয়াল গিভার, এবং আমি সেই রিলেশনশিপে কোনো দিন কোনো ট্রাবল আসবে না। এটা গ্যারান্টি নিয়ে বলা যায়। কোনো চিটিং আসবে না, কোনো টক্সিক মোমেন্ট আসবে না, কোনো কিচ্ছু আসবে না। দ্যাট রিলেশনশিপ ইজ আ ট্রুলি ব্লেসড রিলেশনশিপ। আত্মসন্তুষ্টি ওই রিলেশনশিপে নেই, সেলফিশনেস রিলেশনশিপে নেই। আত্মসন্তুষ্টির কাছে নিজেকে সমর্পিত করে দেওয়া মানে কি? আমি ওয়ান কাইন্ড অফ সেলফিশ। আমি আমার রিলেশনশিপকে, আমি আমার যে ইনভলভমেন্ট, তাকে বিক্রি করে দিলাম আত্মসন্তুষ্টির কাছে। তো দিস মোমেন্ট ক্রিয়েটস দ্য চিটিং মোমেন্ট। খুব পুয়ার এবং সেলফিশ যারা, সেলফিশনেসটা তো আর কারোর না, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলফিশ যারা, তাদের মধ্যেই আত্মসন্তুষ্টির প্রবণতাটা বেশি। এবং একটা ছেলে বা মেয়ে কখন সেলফিশ হবে না? যখন তার বাবা মার আপব্রিঙ্গিংটা খুব ভালো হবে, বাবা মা তাকে সেইভাবে গড়ে তুলবে যেখানে তার সেলফ কন্ট্রোল সবসময় তার নিজেকে ডমিনেট করবে। সেই জায়গায় গিয়ে সে সেলফিশ হবে না। ঠিক আছে? তো আমি বলবো কোন জায়গায় ঢুকো না যারা সিঙ্গেল আছো, ফর দেম। যেই জায়গায় তুমি দেখবে যে পার্সন খুব সেলফিশ, রিলেশনশিপে পার্সন ভীষণ সেলফিশ, অনেকে এটা বুঝতে পারে না, বোঝার অনেক দেরি হয়ে যায়। কিন্তু যারা বুঝতে পারছো যে যাদের পার্সন সেলফিশ, টুডে অর টুমরো ইউ আর গোয়িং টু ফেস দ্যাট টক্সিক মোমেন্ট ইন ইউর লাইফ। কারণ তাদের কাছে আত্মসন্তুষ্টির ঊর্ধ্বে কিছু হয় না। তাদের ডেট করো না। এইবার হচ্ছে কি আরেকটা কি রিজন, কিভাবে এড়াবো? হেলদি বাউন্ডারিজ তৈরি করো। ট্রাই টু সে নো। ট্রাই টু সে নো। তোমার ইমোশন নিয়ে কেউ খেলছে, তুমি বুঝতে পারছো। অনেকেই আছে যারা ওই যে দে আর ফিলিং ব্লেসড, তারা দে আর ফিলিং ব্লেসড। আমি বলছি তো, অনেকের কাছে রিলেশনশিপের গুরুত্ব সাংঘাতিক। হয়তো তার পার্টনার তার ইমোশন নিয়ে খেলা করছে দিনের পর দিন, সে বুঝতে পারছে, বাট স্টিল সে বেরিয়ে আসতে পারছে না, বিকজ শি অর হি ইজ ফিলিং ব্লেসড বিং উইথ দ্যাট পার্সন অনলি। ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার সঙ্গে থাকাটাই আমার কাছে একটা ব্লেসিংস, তারা মনে করে এটা। অ্যান্ড অপোজিট পার্টনার তার পুরো ফায়দা উঠিয়ে তার ইমোশন নিয়ে দিনের পর দিন খেলা করে যায়। আমার নিজের চোখে দেখা বহু ঘটনা আছে এরকম, আমার নিজের চোখে দেখা। আমি টক্সিক রিলেশনশিপে বলেছিলাম একটা কথা, একটা এক্সাম্পল দিয়েছিলাম আমার নিজের মানে চোখে দেখা ঘটনা থেকে। আমি একজন ভদ্রমহিলাকে পার্সোনালি জানি, যারা দেখছো তারা আজকেও শুনছো। আমি একজন ভদ্রমহিলাকে পার্সোনালি জানি যার হাজব্যান্ড 17 ইয়ার্স বিছানায় প্যারালাইজ হয়েছিল, অ্যান্ড শি ওয়াজ ফিলিং অনলি ব্লেসড টু বি উইথ দ্যাট পার্সন। সে দিনের পর দিন, রাতের পর রাত শুধু তার সেবা করে গেছে, তার নিজস্ব লাইফ বলতে কিছু ছিল না। দিস ইজ কল্ড অ্যাকচুয়াল ইনভলভমেন্ট ইন দ্য রিলেশনশিপ। তার কিচ্ছু চাই না। 17 years she beared that pain. এবং আমি তার ছেলেকেও জানি যে আফটার ম্যারেজ 12 years পরে চিটিং করেছে। তো এখানে তো আমি তার ফ্যামিলিকেও আনতে পারবো না, বিকজ ফ্যামিলি আপব্রিঙ্গিংয়ের থেকে তো তার শেখা উচিত ছিল সেই জায়গাটা, না যে
দ্যাট পার্সন পার্টিকুলারলি তার শেখা উচিত ছিল। তো সেলফ গ্র্যাটিফিকেশন আমি যেটা বললাম যে যারা ফিল করবে যে পার্সনের সেলফ গ্র্যাটিফিকেশন বেশি, ডু নট ডেট উইথ দ্যাট পার্সন। এনফোর্স হেলদি বাউন্ডারি। যখন তুমি দেখছো সামওয়ান ইজ প্লেইং উইথ ইউর ইমোশন, জাস্ট সে নো, ট্রাই টু সে নো। প্রথমেই একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করে দাও। ডোন্ট অ্যালাউ দ্যাট পার্সন টু প্লে উইথ ইউর ইমোশন ডে আফটার ডে। খুব ভুল ডিসিশন সেটা। মেবি তোমার ইউ আর প্লিজড, ইউ আর ব্লেসড টু বিং উইথ দ্যাট পার্সন, কিন্তু প্রথমেই তাকে বলে দাও নো, আই উইল নট কম্প্রোমাইজ উইথ এনি সর্ট অফ ট্রাস্ট ইস্যু। আর এটাই হচ্ছে থার্ড স্টেপ, উইলিং টু লিভ। তুমি লিভ করতে প্রস্তুত আছো ইফ ইটস আ কেস অফ ট্রাস্ট ইস্যু। মেক ইউর পার্সন রিয়েলাইজড দিজ আর দ্য ফ্যাক্ট, বাবা এই জায়গায় কোনো কম্প্রোমাইজ আমি করতে পারবো না, সরি, এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ আমার পক্ষে করা সম্ভব নয়। এবার আসি কিসের থেকে একটা রিলেশনশিপ চিটিং আসে। এখানে আমি যে বললাম যে সেলফ গ্র্যাটিফিকেশনের মধ্যে প্লেজার যেরকম আছে, সেরকম প্লেজারের সাথে আরও একটা জিনিস রিলেটেড, দ্যাট ইজ সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন। অফকোর্স একটা স্ট্রং রিলেশনশিপ, সুস্থ রিলেশনশিপ, আমি আফটার ম্যারেজের কথাই বলছি, নট বিফোর ম্যারেজ, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কারণ অনেকেই বলবে যে ম্যাডাম এই কথাটা আপনি বলেছেন, কিন্তু আমি তো একটা রিলেশনশিপে আছি, বাট আই এম নট ম্যারিড। আমি আফটার ম্যারেজ রিলেশনশিপের কথা বলছি, যে সেখানেও তো বহু প্রবলেম আমরা দেখি, বহু ডিভোর্স কেস দেখি। তো সেই জায়গা থেকে বলছি সেক্সুয়াল ডিস্যাটিসফ্যাকশন ইজ এ মেজর কজ অফ দিস সর্ট অফ চিটিং। আর একটা তার সাথে আছে ইমোশনাল ডিস্যাটিসফ্যাকশন। কারণ শুধুমাত্র সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন দিয়ে দুটো লোকের মধ্যে মানে একটা ডিস্ট্যান্স ক্রিয়েট করা, এটা আমি হতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। দেয়ার ইজ অলসো অ্যানাদার থিং, ইমোশনাল ডিস্ট্যান্স। এবং কনস্ট্যান্টলি এটা কীভাবে ক্রিয়েট হয় আমি জাস্ট এক্ষুনি বলে দিলাম, যে একজন মেয়ে দেখছে যে কনস্ট্যান্টলি, বা একজন ছেলে দেখছে যে কনস্ট্যান্টলি তার ইমোশন নিয়ে তার অপোনেন্ট পার্টনার খেলে যাচ্ছে ডে আফটার ডে, ডে আফটার ডে, ডে আফটার ডে। সে মিথ্যে কথা বলছে, চিট করছে, ধরা পড়ছে, ইমোশন নিয়ে খেলছে, আমি তোমাকে খুব ভালোবাসি এটা বলে দিল সেই মেয়েটি আবার, বিকজ সেই মেয়েটি বা ছেলেটি যে অ্যাকচুয়ালি রিলেশনশিপে ইনভলভড, যে অ্যাকচুয়াল ইনভলভমেন্টের মানেটা বোঝে, সে তো বেসিক্যালি সে তো খুব ব্লেসড, সে তো ফিলিং ভেরি ওয়েল উইথ জাস্ট বিইং উইথ দ্যাট পার্সন, হি অর শি ইজ মানে ফিলিং ওয়েল। আর অপোনেন্টে থেকে সে কী করছে, এই জায়গাটা সুযোগ তুলছে, সে তার ইমোশনকে নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছে। তো এটা দিনের পর দিন চলতে থাকলে কি হবে, একটা সময় ওই যেই মেয়েটি বা ছেলেটি রিলেশনশিপে অ্যাকচুয়ালি ইনভলভড, তারও একটা ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, এবং দ্যাট ইজ অ্যান ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট হবে। তো কনস্ট্যান্ট প্লেয়িং উইথ দ্যাট ইমোশন উইল ক্রিয়েট দ্য ইমোশনাল ডিস্ট্যান্স, দিস ইজ ভেরি নর্মাল। কনস্ট্যান্টলি কেউ কারোর ইমোশন নিয়ে খেলবে, তো সেটা ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট করবে না। যেই মুহূর্তে ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট হবে, সেই মুহূর্তেই আরেকটা সিচুয়েশন আসবে, ফিলিং লোনলিনেস। তখনই একটা নিজের মধ্যে, যখনই কোনো পার্টনার দেখবে যে অপর পার্টনার ইমোশনাল একটা ডিস্ট্যান্স ক্রিয়েট করেছে, তখন যে ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট করবে তার অপোজিটে যে থাকবে, সে তো লোনলি ফিল করবেই, দিস ইজ ভেরি নর্মাল। এবার আসছি কনফ্লিক্ট ইন রিলেশন। কনফ্লিক্ট তো থাকেই, এক জায়গায় কেউ রয়েছে বা একটা রিলেশনশিপেও রেগুলার দেখা সাক্ষাৎ হচ্ছে, কলেজে পড়ছে, অনেক ছেলে মেয়ে আছে যারা একসঙ্গে কলেজ যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে অবভিয়াসলি না, কোচিংয়ে পড়তে যাচ্ছে, কলেজে পড়তে যাচ্ছে, এরকম অনেক ছেলে মেয়ে আছে। হাজব্যান্ড ওয়াইফ রয়েছে যাদের মধ্যে কি তৈরি হচ্ছে না, কনফ্লিক্টস কখন হচ্ছে, কনফ্লিক্টটা তৈরি হচ্ছে কখন, কনফ্লিক্ট তো হবেই, রিলেশনশিপ মানেই একটা কনফ্লিক্ট, কারণ দুজনের মেন্টালিটি কখনোই সেম নয়, কখনো সেম নয়। আর অপোজিট মানে মেন্টালিটি লোকেরাই বেশি রিলেশনশিপের মধ্যে ঢোকে। মানে সে আমার এক ধরনের মেন্টালিটি খুব সফট, আমি এমন একজনের দিকে অ্যাট্রাক্টেড হব যার মেন্টালিটি খুব হার্ড। দিস ইজ দ্য ল অফ নেচার, এটা ল অফ রিলেশনশিপই বলা হয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কনফ্লিক্টস তো তৈরি হবেই, কারণ দুটো মানুষ
কখনো একইভাবে চিন্তাভাবনা করতে পারে না। কিন্তু এই কনফ্লিক্টটা যখন কনস্ট্যান্ট কনফ্লিক্ট হতে শুরু করবে, ইফ দিস কনফ্লিক্ট ইজ কনস্ট্যান্ট, সমানে একটা কোনো জায়গাতেই আমরা একটা মিউচুয়াল জায়গায় আসতে পারছি না, কোনো জায়গাতেই দুজন পার্টনার একটা মিউচুয়াল ডিসিশনে, একটা সিঙ্গল ডিসিশনও তারা মিউচুয়ালি প্রপার নিতে পারছে না, যে সমস্ত জায়গায় কনফ্লিক্ট, তখনই কনফ্লিক্টস, ওরকম কনফ্লিক্টস হতে শুরু করলে ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট হতে শুরু করে। কেউ কাউকে সহ্য করতে পারছে না। আমি যেটা বলেছিলাম টক্সিক রিলেশনশিপে, যে আবার একে ঝেলতে হবে, এটাই একটা পেইনফুল মোমেন্ট, যে এই লোকটাকে আবার বা এই মেয়েটাকে আবার ঝেলতে হবে এতক্ষণ ধরে, পেইনফুল স্ট্রেসড মোমেন্ট। এটা কিভাবে তৈরি হয়? দিনের পর দিন কনস্ট্যান্ট কনফ্লিক্ট, কনস্ট্যান্ট প্লেয়িং উইথ দ্য ইমোশন। আমার ইমোশন নিয়ে দিনের পর দিন একজন কেউ খেলা করে যাচ্ছে। আমি ছেলেটাকে খুবই ভালোবাসি বা আমি মেয়েটাকে খুবই ভালোবাসি, কিন্তু সে আমার ভালোবাসার মর্যাদা দিচ্ছে না, সে আমার ইমোশন নিয়ে দিনের পর দিন খেলা করছে, প্লেয়িং লাইক ফুটবল। আমার সঙ্গে তার কোনো একটা সিঙ্গল ডিসিশনও ম্যাচ করছে না, যেখানে আমি বলতে পারি যে আমরা দুজনে মিউচুয়ালি এই ডিসিশনটা নিয়েছি। কনফ্লিক্টস তো থাকবেই, যে কোনো ডিসিশনেই কনফ্লিক্টস থাকবে, কিন্তু একটা ডিসিশন আমি নিতে পারছি না প্রপারলি, মিউচুয়াল, কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিসিশন। তখনই রিলেশনশিপে ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট হতে থাকে। আর ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট হওয়া মানেই হচ্ছে একটা রিলেশনশিপ টক্সিক লেভেলে পৌঁছে যাওয়া। ইনকম্প্যাটিবিলিটি ইন পার্সোনালিটিস, এটা আরেকটা পয়েন্ট। তো এখান থেকেই তো আসে, ইনকম্প্যাটিবিলিটি ইন পার্সোনালিটিসের থেকেই কনফ্লিক্টের উদ্ভব। পার্সোনালিটি একরকম নয়, সমান নয়, ইমার্জেন্স অফ কনফ্লিক্ট, তার থেকেই দ্বন্দ্ব তৈরি হয়। যখনই দুটো মানুষ একসঙ্গে ভাবনা চিন্তা ওঠা বসা করতে পারছে না। আর স্যাক্রিফাইস, ফার্স্ট এই যে জায়গাটা আমি বললাম না, যে ইনভলভমেন্ট, এই কনফ্লিক্ট এড়ানোর জন্য স্যাক্রিফাইস দরকার হয়। কে কতটা স্যাক্রিফাইস করতে পারছে, অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি অ্যাটাচড উইথ ইনভলভমেন্ট। আমি এই স্যাক্রিফাইসটা আজকে কখন করতে পারবো? যখন আমি জেনুইনলি আই এম ফিলিং যে আমি রিলেশনশিপটা ইনভলভড রয়েছি। whenever আই এম ফিলিং ব্লেসড, যে আমি এই মানুষটার সঙ্গে থেকে খুশি, তো আমি মানুষটার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে দিতে পারি। দিস ইজ কল অ্যাকচুয়াল ইনভলভমেন্ট। আমার কিচ্ছু লাগবে না, তাকে ফিজিক্যালি লাগবে না, তাকে মেন্টালি লাগবে না, সে আমার থেকে 100 যোজন দূরে থাকলেও আমার লাগবে না। অনলি আই ফিল ব্লেসড whenever আই এম টকিং টু হিম ওভার দ্য ফোন। ইট মে বি লাইক দ্যাট, যে আমি ফোনে কথা বলছি, বাট আই এম ফিলিং ব্লেসড অ্যাজ আমি তার সাথে কথা বলছি। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনভলভমেন্ট ইন দ্য রিলেশনশিপ। অ্যাকচুয়াল ইনভলভমেন্ট, এটা কোনোদিনও কোনোভাবে নষ্ট করা যায় না, অনলি উইদাউট চিটিং। চিটিং এই জায়গাটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে? তো সরি আরও কিছু মানে এক্সটার্নাল ফ্যাক্টার্স আছে, যেমন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেস। কোনো দুজন পার্টনার খুব সুন্দর সংসার করছে, হঠাৎ করে একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস এলো, তার থেকে একজন পার্টনার ভীষণভাবে সবসময় স্ট্রেসফুল থাকছে, তার সঙ্গে কোনো কথা বলা যাচ্ছে না, তখনই দুজন পার্টনারের মধ্যে একটা ইমোশনাল ডিস্ট্যান্স তৈরি হবে, তখনই একটা কনফ্লিক্ট তৈরি হবে। তার থেকে রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়ার প্রচুর ঘটনা আছে, প্রচুর ইনস্ট্যান্স আছে। ওয়ার্ক প্রেশার, কাজের খুব প্রেশার, বা হঠাৎ করে দুজন পার্টনার খুব সুন্দর সংসার করছে, হঠাৎ করে কারো চাকরি চলে গেল, একটা ফিনান্সিয়াল স্ট্রেস, ফিনান্সিয়াল প্রেশার, সেখান থেকে কনস্ট্যান্ট একটা, সে পার্টনারের সঙ্গে প্রপারলি বিহেভ করতে পারছে না, কারণ তার সবসময় মাথার মধ্যে একটা স্ট্রেস রয়েছে, প্রেশার রয়েছে, যে তাকে কিভাবে কাজটা তার যেটা চলে গেছে সেটাকে তাকে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। তো হি অর শি ক্যানট ওপেন আপ হিমসেলফ অর হারসেলফ টুয়ার্ডস দ্য পার্টনার, ওপেন আপ করতে পারছে না। তো পার্টনারের সেই জায়গাটা বুঝতে হবে, এবং এই জায়গাটা না ডেভেলপ করে অনলি উইথ দ্য ইনভলভমেন্ট। এই ইনভলভমেন্ট কার কতটা, বছরের পর বছর। আমি বললাম তো, আমি পার্সোনালি একজন ভদ্রমহিলাকে জানি যে 17 ইয়ার্স, যে নাকি মানে তার হাজব্যান্ডের কাছ থেকে উইদাউট এনি, মানে ওনার হাজব্যান্ড প্যারালাইজ ছিল, তো উইদাউট এনি মানে কোনো কিচ্ছু তো তার ডিমান্ড নেই, তার কাছে ডিমান্ড করেও তো কোনো লাভ নেই না, শুধু তার সেবা করে গেছেন। শি ওয়াজ প্লিজড, মানে সেই সেবাটুকুতে না, শি ওয়াজ প্লিজড। অ্যান্ড আই নো হার সান অলসো,
যে 12 বছর পর চিটিং করেছে রিলেশনশিপে, আরেকটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছে রিলেশনশিপে। আরেকটা হতে পারে রিকানেক্টিং উইথ এক্স, এই ফ্যাক্টরটাও চিটিংয়ের একটা কারণ হতে পারে। এক্সের সাথে রিকানেকশন হয়ে গেছে, তাই পার্টনার এখন কারেন্ট পার্টনারকে ছেড়ে চলে যাচ্ছে। ল্যাক অফ কমিউনিকেশন কেন হতে পারে? ল্যাক অফ কমিউনিকেশন থাকলে এই ঘটনা ঘটতে পারে। প্রপারলি তুমি কমিউনিকেট করতে পারো না, হয়তো তুমি খুব ভালো বাসো কিন্তু তুমি কমিউনিকেট করতে পারো না, সেটা এক্সপ্রেস করতে পারো না। ল্যাক অফ এক্সপ্রেশন, ল্যাক অফ কমিউনিকেশন। তুমি যে ভালোবাসো সেই জায়গাটা তো তাকে বোঝাতে হবে, সেই জায়গাটা তাকে এক্সপ্রেস করতে হবে, তাকে বোঝাতে হবে। বেশ তুমি বোঝাতেও না পারলে কিন্তু তোমার ওই যে ফিলিংটা থাকবে না, ওই যে জাস্ট ফিলিংটা, যে সেলফ গ্র্যাটিফিকেশনের থেকে সেটা একদম আলাদা। রিলেশনশিপ ইজ নট আ সেলফ গ্র্যাটিফিকেশন, ইটস নট লাইক দ্যাট। রিলেশনশিপ ইজ টু সাম এক্সটেন্ট হ্যাপিনেস। আমি যার জন্য বারবার অনুরোধ করছি যে এই ভিডিওটা দেখার আগে না প্লেজার ভার্সেস পিস অফ মাইন্ড এই ভিডিওটা দেখে নাও, আর টক্সিক রিলেশনস যেটা আমি দিয়েছি সেটাও দেখে নাও, বা ফ্যাটাল রিলেশন। তাহলে পরে এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। ওই গ্র্যাটিফিকেশনের জায়গাটা যদি কেউ কন্ট্রোল করতে পারে, কন্ট্রোলও লাগে না, মানে এটা না একটা ইনার ফিলিং, ইনার ডেপথ, যে আমি একটা পার্সনের সাথে রিলেশনশিপে আছি, দ্যাট ইজ মাই ইনার পিস। তার সাথে আমি কথা বলছি ফোনে, দ্যাট ইজ মাই ইনার পিস। মেবি হি অর শি ইজ স্টেইং মাইলস অ্যাওয়ে ফ্রম মি, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। I am feeling blessed while I am talking to that person, while I am seeing him, I am feeling blessed. সে দুদিন এসে আমার কাছে থাকছে, বাট স্টিল আই এম ফিলিং ব্লেসড। অনেকে বলে না ডিস্ট্যান্স ক্রিয়েটস মানে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। রিলেশনশিপে ট্রু রিলেশনশিপ যেটা, তাতে এগুলো ম্যাটার করে না। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড মানে কি? তার মানেই তো সেলফ গ্র্যাটিফিকেশন, আমার কাছে আত্মসন্তুষ্টি। আমি হাত ধরে চলছি, আমি তার সাথে ফিজিক্যালি ইন্টিমেটেড, আমি 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 তার সাথে বসে খাবার খাচ্ছি, সেটাও আমার একটা প্লেজার। আমি বন্ধুদের কাছে শো অফ করছি, আই এম হ্যাভিং দিস সর্ট অফ গার্লফ্রেন্ড, আমার এরকম একটা গার্লফ্রেন্ড আছে জানিস, দ্যাট ইজ সেলফ গ্র্যাটিফিকেশন। সেগুলো প্লেজার ছাড়া আর কিচ্ছু না। অ্যান্ড প্লেজার যতক্ষণ রিলেশনশিপে থাকবে, সেই রিলেশনশিপ ততক্ষণ অবধি স্টেবল হবে না। টুডে অর টুমরো দ্যাট রিলেশনশিপ ইজ গোয়িং টু ফেস আ ক্রাইসিস। এটা ক্রাইসিস ফেস করতে বাধ্য, টুডে অর টুমরো। আমার কাছে ওয়াইফ বা পার্টনার ইজ আ শো অফ। আমি বন্ধুদেরকে দেখাচ্ছি, আমি বন্ধুদের কাছে যাচ্ছি, শি ইজ মাই পার্টনার, শি ইজ সো বিউটিফুল। আজকে যদি আমার পার্টনারের বিউটি চলে যায়, দিস ইজ ভেরি ন্যাচারাল। তো only these feelings can strong the bond. যে I am feeling blessed while having my partner in my life. I am feeling blessed while I talk to him, when I talk to him. আমি তার সঙ্গে যখন কথা বলি তখন আমার সন্তুষ্টি, কথা বলাটুকুতেই আমার সন্তুষ্টি। আমি তার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে দিতে রাজি আছি। এই স্যাক্রিফাইসটা ওই সন্তুষ্টির জায়গা থেকেই আসে। এমনি এমনি কি তুমি একটা রাস্তার ভিখিরির জন্য স্যাক্রিফাইস করে দেবে? সব কিছু করবে না। তোমার সন্তুষ্টি কোথায়? ওয়াইল টকিং টু হিম, ওয়াইল সিইং হিম। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, সন্তুষ্টি নট গেটিং ফিজিক্যালি ইন্টিমেটেড উইথ হিম অর হার। সন্তুষ্টি তাকে নিয়ে আমি হোটেল রেস্টুরেন্টে খেতে গেলাম, আর 5টা লোক দেখলো যে আমি আমার খুব সুন্দর একজন মহিলার হাত ধরে হোটেল রেস্টুরেন্টে। সন্তুষ্টি এটা নয়। সন্তুষ্টি হচ্ছে শি অর হি ইজ ইন মাই লাইফ, তাই আমি সন্তুষ্ট, তাই আমি আনন্দিত, তাই আই এম ব্লেসড। আমি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। দিস ইজ কল্ড actual relationship, actual love, true love.
ল্যাক অফ কমিউনিকেশন একটা বলে দিলাম। আরেকটা হতে পারে রিভেঞ্জ, কেউ রিভেঞ্জ নেওয়ার জন্য কারোর লাইফে ঢোকে, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে। আমি প্রচুর কেস দেখেছি এরকম যে জাস্ট ফর রিভেঞ্জ কেউ কারোর লাইফে ঢুকেছে এবং রিভেঞ্জ নিয়ে সে বেরিয়ে গেছে। তাদেরকে তো কিছু বলার নেই, তাদের মানে তাদের কোনো কি বলবো, তাদের মানে তাদের কোনো টার্ম নেই আমার কাছে কিছু বলার। রিভেঞ্জ নিতে ঢুকেছে লাইফে, রিভেঞ্জ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতো হয়ে রিভেঞ্জ নিয়ে বেরিয়ে গেছে। তো আমি বলবো এই জায়গাটাকে আটকানোর ফার্স্ট জায়গা যেটা আমি বলে দিলাম একটু আগে, যে ট্রাই টু সে নো, প্রথমেই নো বলো। ট্রাস্ট ইস্যু আমি কম্প্রোমাইজ করব না। ট্রাস্টের জায়গাটা তোমাকে, ট্রাস্ট হচ্ছে ওই ব্যালেন্সের কাঁটাটা, সবাই ওয়েটিং মেশিন দেখেছে তো, ওই যে ব্যালেন্সের যে কাঁটাটা থাকে ওটা হচ্ছে ট্রাস্ট। সেলফ গ্র্যাটিফিকেশনের দিকে একটা লোক হেলে গেল মানে তার ট্রাস্ট হেলে গেল, কমে গেল। আর যদি কেউ ওই ইনভলভমেন্টের দিকে কাঁটাটাকে হেলালো তাহলে ট্রাস্ট জিতে গেল। সেখানে ট্রাস্টের কোনো দিন কোনো কমতি হয় না। আর এটা না কোনো মানে পার্টনারই ফিল করতে পারবে, দিস ইজ আ কেস অফ ফিলিং। এই জায়গাটা না ফিল করা, যেটা আমি হ্যাপিনেস বলেছিলাম না, যে জাস্ট ইউ আর ক্লোজিং ইউর আইজ অ্যান্ড ইউ আর ওয়াচিং এ মোমেন্ট ওয়্যার, যেখানে একটা রামধনু উঠেছে বা কটা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে গার্ডেনের মধ্যে, তুমি আপনি সেই সিচুয়েশনটাকে নিজেকে কল্পনা করছো অ্যান্ড ইউ আর হ্যাপি, ইউ আর ফিলিং ব্লেসড। তোমার কাছে আর কিচ্ছু নেই, তোমার মুখে একটা হালকা হাসি। তো রিলেশনশিপ ইজ অলসো লাইক দ্যাট। তুমি হয়তো 1000 মাইল দূরে আছো সেই মানুষটার থেকে, বাট হোয়েন এভার ফোনে তুমি তার থেকে একটা ইয়েস হাই হ্যালো শুনলে না, দ্যাট ইজ গিভিং ইউ অ্যানাদার স্যাটিসফ্যাকশন। সেই আনন্দ, সেই হাসি, সেই জায়গাটা প্রোভাইড করবে। সেটাই হচ্ছে ইনভলভমেন্ট। তুমি তার দায়িত্ব নিতে সক্ষম, তুমি রিলেশনশিপে গুড ব্যাড যাই আসুক না কেন তুমি তার হয়ে লড়তে সক্ষম। ইউ মে স্টে মাইলস অ্যাওয়ে ফ্রম দ্যাট পারসন, বাট যখন তুমি তার সাথে কথা বলবে, তার সাথে তাকে এক ঝলক দেখবে, দ্যাট পার্টিকুলার মোমেন্ট ইউ আর ফিলিং হ্যাপি, ইউ আর ফিলিং ব্লেসড। এটাই হচ্ছে ইনভলভমেন্ট ইন দ্য রিলেশনশিপ। দিস ইজ কল্ড ট্রু লাভ। আর এই জায়গাটা যখন কোনো রিলেশনশিপে থাকে তখন সেই রিলেশনশিপে ক্রাইসিস আসবার কোনো সম্ভাবনা নেই, কোনো দিন নেই। কারণ সেই পার্সন কোনোদিনও নিজস্ব আত্মসন্তুষ্টির জন্য সেই জায়গাটাকে কম্প্রোমাইজ করবে না। আই হোপ আই অ্যাম অ্যাবসলিউটলি ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছে সে নো। এবং যদি খুব সেলফিশ কেউ থাকে তাকে প্রথমেই কখনো তার সাথে রিলেশনশিপে জড়িও না। টুডে অর টুমরো ইউ উইল বি ফিলিং very painful, ঠিক আছে? তো আমার কাছে তো প্রচুর রিকোয়েস্ট আসছে, দেখি আমি এই উইকটা একটা রিলেশনশিপের ওপরেই ভিডিওস তৈরি করব। উইকটা না পারি অন্তত 5টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো হোপফুলি চিটিং কেন হয়, কিভাবে হয় এবং চিটিং থেকে বাঁচার কয়েকটা উপায় সেগুলো আমি বলে দিলাম। ইউ উইল বি প্র্যাকটিসিং, সেটা তুমি কতটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারছো সেটা কমপ্লিটলি তোমার ওপর ডিপেন্ড করে। কারণ আমি এরকম প্রচুর ছেলেমেয়ে দেখেছি যারা একজন পার্টনার আরেকজনের ইমোশন নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছে, দিনের পর দিন তাকে জাস্ট আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, এবং সে ওইটুকু কথা শুনেই হি অর শি ইজ ফিলিং ব্লেসড, তার বানানো ওই কয়েকটা কথা শুনে। কিন্তু তারপরে ফাইনালি গিয়ে দেখা গেল সেই পার্টনার তাকে চিট করছে, অন্য কারোর সাথে রিলেশনশিপে রয়েছে। তো ওয়েন এভার এরকম কোনো সিচুয়েশান তুমি নিজে আন্দাজ করতে পারবে, তোমার ওই ব্লেসড ফিলিংসটাকে তুমি একটু দূরে সরিয়ে রাখো। জাস্ট সে নো, আই উইল নট কম্প্রোমাইজ ইন কেস অফ ট্রাস্ট ইস্যু। ট্রাস্ট ইস্যুতে আমি কম্প্রোমাইজ করব না। তো হোপফুলি আই এম ক্লিয়ার এবং এনাফ ক্লিয়ার। যার যার যা কমেন্ট থাকবে করো, মেসেঞ্জারেই কমেন্ট করছো, যাই হোক কিছু বলার নেই, তো করো, কমেন্টই করো। আমি চেষ্টা করছি এই উইকটা একটা মানে রিলেশনশিপের ওপরেই রাখার, কিন্তু তারপরে আই উইল গ্র্যাজুয়ালি মুভ টু ডে মোটিভেশন। কারণ আমার টার্গেটেড এরিয়া কিন্তু রিলেশনশিপ নয়, আমার টার্গেটেড এরিয়া হচ্ছে ডে মোটিভেশন, এবং আমি সেটাকেই টার্গেট করব, ঠিক আছে? যাতে করে 5টা মানুষও যদি উপকৃত হয় তো সেটা আমার একটা আনন্দের জায়গা, কখনোই সেটা আত্মসন্তুষ্টি আমি বলবো না,
সেটা প্লেজার নয়, সেটা হ্যাপিনেস। ওকে, তো স্টে টিউনড, টেক কেয়ার, বাই বাই।